স্বাগত বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ এবং আমি ফারহানা লোপা। শুরুতেই জানাবো শিরোনাম। পরিমনির মামলায় গ্রেপ্তার অমির বিরুদ্ধে মানব পাচার আইনেও মামলা, অবৈধভাবে দুবাইয়ের লোক পাঠানোর অভিযোগ। উত্তরায় বাইং হাউসের আড়ালে মাদক ব্যবসার অভিযোগে গ্রেপ্তার ৬, ইয়াবা, আইস সহ নানা ধরনের মাদক দ্রব্য জব্দ। গাইবান্ধায় বন্ধুর বাড়িতে আত্মগোপনে ছিলেন ইসলামী বক্তা আবু তহা, বলছে পুলিশ। ৩ সফর সঙ্গীকেও জিজ্ঞাসাবাদ। বংশালে ঢাকা ব্যাংকের ভর থেকে ৪ কোটি টাকা উধাও, ক্যাশ ইনচার্জ সহ ২ জন কারাগারে, মামলার শুনানি ২১ জুন। করোনা সংক্রমণে দেশে আরও ৫৪ জনের মৃত্যু, নতুন রোগী ৩,৮৮৩, শনাক্তের হার ১৮.৫৯%। শিরোনাম জানাচ্ছিলাম, এবার বিস্তারিত। দুবাইয়ে চাকরির কথা বলে টাকা নিলেও পাঠাচ্ছিলেন অবৈধভাবে। এতে সেখানে গিয়ে গ্রেপ্তার এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন চাকরি প্রত্যাশী। এ অভিযোগ তুহিন সিদ্দিকী অমির বিরুদ্ধে দক্ষিণখান থানায় হয়েছে মানব পাচার মামলা। পরিমনি ইস্যুতে অমির বিরুদ্ধে এ নিয়ে ৪টি মামলা হলো। সাভারের আমিনবাজারের আব্দুল কাদির মার্চে অমির প্রতিষ্ঠানের মাধ্যমে ২ ভাগ্নেকে পাঠান দুবাই। মার্কেটের টলিম্যানের চাকরির কথা বলে তার কাছ থেকে নেওয়া হয় ৫.৫ লাখ টাকা। তবে সেই ২ ব্যক্তি এখন সেখানে পালিয়ে বেড়াচ্ছেন পুলিশের ভয়ে। মার্চের ৫ তারিখে দিয়েছি, ফ্লাইট করছি। ফ্লাইট করার পরে তারপরে আমার ওইখানে নিয়ে আটকায় রেখে, ঘরে লোকগিনি আটকায় রেখে, খাওয়ান দেনে, লন দেনে, এইভাবে আমার লোকগিনি ওইখানে কান্নাকাটি করে, হিন্দু ফ্যামিলি কান্নাকাটি করে। পরিমনির ঘটনায় অমিকে গ্রেপ্তারের পর দক্ষিণখানে তার অফিসে ছুটে আসেন নরসিংদীর রাজা মিয়া। ২.৫ লাখ টাকা দিয়ে ৪ মাস ঘুরে যেতে পারেননি দুবাই। দুবাই নিয়ে এসে মার্কেট ক্লিনারের কাজ দিবে। আজকে এই পর্যন্ত ৪ মাসের উপর হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এরা কোনো কিছু খোঁজখবর দেয় নাই, কোনো কিছু নেয় নাই। তো এই অবস্থায় বৃহস্পতিবার দক্ষিণখান থানায় অমি ও তার ৪ কর্মকর্তার বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা করেন এক ভুক্তভোগী। এ মামলার তদন্তের দায়িত্ব নিয়ে মাঠে নেমেছে সিআইডি। অমির অফিস থেকে জব্দ করেছে ৩টি গাড়ি, ১৭টি হার্ড ডিস্ক। সিআইডি বলছে অমিকে রিমান্ডে পেতে আবেদন করা হবে। অন্য আসামিদের ধরতেও চলছে অভিযান। অমির যে কোম্পানি ট্রাভেলস ট্যুরসের মাধ্যমে যাওয়ার পরে ওখানে তারা ওই সঠিক জায়গায় যায় না, এভাবে সে অনেক লোকের পাচার করতে বিদেশে, যারা মানবতার জীবন যাপন করছে। তো এই কানেকশনে আমরা মামলা তদন্ত করছি। তদন্ত করে তার ৩টা গাড়ি এবং ১৭টি হার্ড ডিস্ক আমরা জব্দ করেছি আর কি। এদিকে পরিমনির করা ধর্ষণ হত্যা চেষ্টা মামলার তদন্তে অমির অফিসে পাসপোর্ট উদ্ধারের আরেক মামলায় তাকে সহ আসামি করা হয়েছে ৩ জনকে। এর মধ্যে ২ জন আছেন রিমান্ডে। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর উত্তরার একটি বাইং হাউসের আড়ালে চলছিল মাদকের ব্যবসা। ৬ জনকে গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে র্যাব। জব্দ করা হয়েছে ইয়াবা, আইস সহ নানা ধরনের মাদক। র্যাব জানায় সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রুপ তৈরি করে চলত মাদকের ব্যবসা। রাজধানীর উত্তরার একটি বাইং হাউসে বৃহস্পতিবার অভিযান চালায় র্যাব। এতে জব্দ করা হয় ইয়াবা, ক্রিস্টাল, আইস সহ বেশ কিছু মাদকদ্রব্য। শুক্রবার সংবাদ সম্মেলনে র্যাব জানায় বাইং হাউসের ব্যবসার আড়ালে মাদকের ব্যবসা চালাতেন তৌফিক হোসেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রুপ তৈরি করে চলত বেচাকেনা। ইয়াবা দিয়ে ব্যবসা শুরু হলেও পরে মাদকসেবীদের চাহিদা মাফিক আইস সরবরাহ করত তারা। এছাড়া এক ধরনের মিশ্রিত মাদক ঝাটকি নামেও বিক্রি করা হতো। এই ম্যাথ ল্যাবে তারা আইসের সাথে অন্যান্য পদার্থ মিক্স করে তারা আইসের পরিমাণ বাড়াতো। অনেক ক্ষেত্রে তারা ইয়াবার চালান, ইয়াবার কালার চেঞ্জ করে তারা অন্য কালারে ইয়াবা তারা প্রোডাকশনে যেত, যাতে করে তারা আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে এটা লুকাতে পারত। তৌফিক হোসেনের সঙ্গে ব্যবসায় জড়িয়ে পড়েন বিদেশ থেকে লেখাপড়া করা জুবেইন নামে এক তরুণ সহ আরো বেশ কয়েকজন। প্রায় ১০ বছর যাবৎ তারা ইয়াবার সাথে জড়িত ছিল এবং পরবর্তীতে তারা দেখেছে যে উচ্চ মধ্যবিত্ত এবং উচ্চবিত্তের যারা তরুণ তরুণী আছে তারা বর্তমানে নতুন নতুন মাদকের প্রতি তারা আসক্ত হচ্ছে। এই জন্য তারা পরবর্তীতে এই সকল আইস তারা বিভিন্ন ক্ষেত্রে সংগ্রহ করে এবং তারা এগুলো সরবরাহ করছিল।
আমাদের পার্শ্ববর্তী দেশ হয়ে টেকনাফ হয়ে তারা বিভিন্ন সময় এই আইস সংগ্রহ করেছে। তৌফিকের বাইং হাউসে যাওয়া আসা ছিল মূলত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। মাদক সেবন করতে আসা তরুণ তরুণীদের ছবি তুলে ব্ল্যাকমেল করে আদায় করা হতো টাকা। ভয়ভীতি দেখাতে ব্যবহার করা হতো বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নদী দখলদারকে বাঁচিয়ে সীমানা খুঁটি স্থাপন করছে বিআইডব্লিউটিএ। রাজধানীর বছিলায় বুড়িগঙ্গার জায়গায় প্রয়াত সংসদ সদস্য আসলামুল হকের বিদ্যুৎ কেন্দ্র ও অর্থনৈতিক জোনের সীমানা বাদ দিয়েই খুঁটি নির্মাণ করা হচ্ছে। গবেষক ও পরিবেশ আন্দোলনকারীরা বলছেন, নদীর প্রায় ১৩ একর জমি উদ্ধার করে সীমানা খুঁটি বসানোর নির্দেশ অমান্য করেছে বিআইডব্লিউটিএ। রাজধানীর মোহাম্মদপুরের বছিলা বুড়িগঙ্গা ও তুরাগ নদীর মোহনায় তীর ঘেঁষে ঢাকা ১৪ আসনের প্রয়াত এমপি আসলামুল হকের আরিশা প্রাইভেট ইকোনমি জোন ও মাইশা গ্রুপের পাওয়ার প্ল্যান্ট। নদীরক্ষা কমিশন, জেলা প্রশাসন, বিআইডব্লিউটিএ সহ সরকারের ৮টি সংস্থা বলছে, নদী ও আশপাশের জলাশয়ের ৫৪ একরের বেশি জায়গা দখল করে গড়ে উঠেছে ২ কোম্পানির বিভিন্ন স্থাপনা। এর মধ্যে ১৩ একরই বুড়িগঙ্গা ও তুরাগ তীরের। এক আবেদনের পরিপ্রেক্ষিতে গেল বছর নদীর জায়গা ফিরিয়ে দিয়ে সীমানা খুঁটি বসানোর নির্দেশ দেয় হাইকোর্ট। অথচ আসলামুল হকের মৃত্যুর পর সেই ২ কোম্পানিকে বাঁচিয়ে নদীর সীমানা পিলার বসাচ্ছে বিআইডব্লিউটিএ। আসলামুল হক সাহেবের যে মাইশা গ্রুপ, এটা তো পুরোপুরি বুড়িগঙ্গা যে জায়গায় এসে তুরাগ নদীর সাথে মিলিত হয়েছিল, সেখানে বুড়িগঙ্গার পুরোটা অংশকে দখল করে পুরা প্ল্যান্টটাই নদীতে। শুধুমাত্র যে বিআইডব্লিউটির একজন কর্মকর্তা আর একজন ব্যবসায়ী আসলামুল হক আছেন তা না, এটা একটা বিরাট চক্র, যে চক্র ঢাকার চারপাশের সমস্ত নদীকে গত ১০-১৫ বছরে খালে পরিণত করছে। অবৈধ দখল উচ্ছেদে গেল বছরের ২৩ নভেম্বর চিঠি দেয়া হলেও বিআইডব্লিউটিএ এখন একক ক্ষমতা বলে দখলদারের পক্ষে সীমানা খুঁটি বসাচ্ছে বলে অভিযোগ সাবেক নদীরক্ষা কমিশনের চেয়ারম্যানের। পিলার তো বসাতেই হবে, কারণ ওটা যারা দখল করে আছে সেই অবৈধ দখলদারদের উচ্ছেদ করে তারপরে সঠিক জায়গায় পিলার করতে হবে। না, কোনো মামলাই করা উচিত না, মামলা সেটেল ডাউন। কতবার আর মামলা করবে? এখন নদীরক্ষা কমিশন তো অবশ্যই তাদের এখনই তো ঝাঁপিয়ে পড়া উচিত। তবে সঠিক জায়গায় নদীর সীমানা খুঁটি বসানো হচ্ছে বলে দাবি বিআইডব্লিউটিএর। নদীর সিএস অনুযায়ী পিলার বসবে। আমাদের যে পোর্শন ম্যাপ আছে, জেলা প্রশাসন যে ম্যাপ দিচ্ছে আমাদেরকে, সিএস লাইনের উপরে পোর্শন দাঁড়িত করা দ্রুত জরিপকৃত ম্যাপ অনুযায়ী সীমানা পিলার বসাচ্ছে। গেল বছর রাজধানীর চারপাশের নদ নদীর তীরে দখলদার উচ্ছেদের অভিযান শুরু করে বিআইডব্লিউটিএ, কিন্তু সীমানা পিলার স্থাপন নিয়ে জটিলতায় সমালোচনার মুখে পড়ে সেই কার্যক্রম। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পারিবারিক কারণে গাইবান্ধায় এক বন্ধুর বাড়িতে আত্মগোপনে ছিলেন ইসলামী বক্তা আবু তহা মোহাম্মদ আদনান। বিকেলে পুলিশের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। রংপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আবু মোহাম্মদ মারুফ জানান, কয়েকদিন ধরে গণমাধ্যমে তার নিখোঁজ থাকার তথ্য প্রচার হওয়ায় আবু তহা নিজেই ফেরত এসেছেন। তার দেয়া তথ্য অনুযায়ী নিখোঁজ আমির উদ্দিন ও মুহিতকেও তাদের বাসা থেকে পুলিশে হেফাজতে নেওয়া হয়েছে। এছাড়া বাড়ি থেকে বগুড়া থানা হেফাজতে নেওয়া হয়েছে তহার আরেক সফরসঙ্গী ফিরোজকে। পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে হাজির করা হবে। গত ১০ জুন রংপুর থেকে ঢাকা যাচ্ছিলেন আবু তহা মোহাম্মদ আদনান। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরদিন কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন আবু তহার মা। ৮ দিন পর আজ দুপুর ১২টায় রংপুরের শ্বশুর বাড়িতে আসেন আবু তহা। চারতলা মসজিদে তার যে ফার্স্ট ওয়াইফ তার এইখানে আছে। আমরা সেই সংবাদ পেয়ে সাথে সাথে আমরা তাকে নিয়ে আসি এবং তাকে জিজ্ঞাসাবাদের পর এক পর্যায়ে আমরা তার সফরসঙ্গী যে আমির উদ্দিন এবং তার আরেক সফরসঙ্গী ছিল মোহিত, তাকেও আমরা অলরেডি নিয়ে আসছি। জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে কোর্টে উপস্থাপন করে তারা যে ধরনের জবানবন্দি দেবে সে অনুযায়ী আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। ঢাকা ব্যাংকের বংশাল শাখার ভল্টে প্রায় ৪ কোটি টাকার গড়মিলের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ব্যাংকের ২ কর্মকর্তা। অডিটে হেরফের পাবার পর ব্যাংক কর্তৃপক্ষ ওই ২ কর্মকর্তাকে বংশাল থানায় সোপর্দ করে। অভিযুক্ত দুজন অর্থ আত্মসাতের কথা স্বীকার করেছেন বলছে ব্যাংক কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বংশাল ব্রাঞ্চের ভোল্টে ৩,৭৭,৬৬,০০০ টাকার গড়মিল পায় ঢাকা ব্যাংকের অডিট শাখা। এই বিষয়ে বংশাল শাখার সিনিয়র ক্যাশ ইনচার্জ রিফাতুল হককে জিজ্ঞাসাবাদ করে কর্মকর্তারা। তার কথায় অসংলগ্নতা পাবার পর বেরিয়ে আসে শাখার ম্যানেজার অপারেশনস ইমরান আহমেদের নাম। ব্যাংক কর্তৃপক্ষের দাবি,
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অর্থ আত্মসাতের কথা স্বীকার করেছে রিফাতুল হক। রাতেই তাদের বংশাল থানায় সোপর্দ করে ব্যাংক কর্তৃপক্ষ। যেহেতু গভর্নমেন্ট পাওয়া গেছে, আমরা একটু সেকেন্ড দেরি না করে আমাদের ব্যাংকের নিয়ম রুলস রেগুলেশন অনুযায়ী আমরা থানা এটা জানাই এবং তাদেরকে থানাতে সোপর্দ করা হয়। এখন এই পুলিশে এটা সুষ্ঠু তদন্ত করা হচ্ছে, এটা তদন্ত করলেই আমরা এটার অ্যান্সারটা দিতে পারবো। শুক্রবার বংশাল থানা পুলিশ অভিযুক্তদের 54 ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়। পরে আদালত 21 জুন শুনানির দিন ঠিক করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। অডিটে বেরিয়ে আসছে 3,77,66,000 টাকা ভোট থেকে আত্মসাৎ হয়েছে। এই দুই ব্যক্তিকে আমাদের কাছে সমর্পণ করায় আমরা তাদেরকে কোর্টে প্রেরণ করেছি এবং এইটার একটা যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার ভিতর দিয়ে এখন যাচ্ছে। অর্থ আত্মসাতের ঘটনায় ব্যাংকের অথবা বাইরের আর কেউ জড়িত কিনা সেটি খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত 2 মাসের মধ্যে শুক্রবার দেশে সর্বোচ্চ 18.59% হারে করোনা রোগী শনাক্ত হয়েছে। আগের দিনের তুলনায় করোনায় মৃত্যু কিছুটা কমলেও বেড়েছে রোগীর সংখ্যা। একদিনে নতুন করে আরও 3,883 জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে আরও 54 জনের। মৃতদের মধ্যে পুরুষ 35 এবং নারী 19 জন। দেশে করোনা সংক্রমণ বাড়ছে উদ্বেগজনক হারে। সবশেষ 24 ঘন্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 18.59%, যা গত 2 মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে 18 এপ্রিল শনাক্তের হার ছিল 19.06%। 528টি ল্যাবে নতুন 20,882টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরও 3,883 জনের। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা 8,44,970 জন। করোনায় আক্রান্তদের মধ্যে 24 ঘন্টায় আরও 54 জনের মৃত্যু হয়েছে। বয়সভিত্তিক বিশ্লেষণে 24 ঘন্টায় মৃতদের মধ্যে 26 জনের বয়স 60 বছরের বেশি। এছাড়া 51 থেকে 60 বছরের 15, 41 থেকে 50 বছরের 7, 31 থেকে 40 বছরের 5 জন এবং 21 থেকে 30 বছরের 1 জন। এ নিয়ে দেশে মোট করোনায় মৃত্যু হয়েছে 13,399 জনের। উচ্চ মৃত্যুহারের জন্য অসচেতনতাকেই দায়ী করছেন গণস্বাস্থ্য সংশ্লিষ্টরা। গণসচেতনতাকে সামাজিক আন্দোলনে গড়ে তুলতে না পারলে সামনে আরও ঝুঁকির মুখে পড়তে যাচ্ছে দেশ বলে মনে করছেন তারা। অনেকগুলো ডিস্ট্রিক্টের শনাক্তের হার কিন্তু বাড়ছে, এখনো কিন্তু নিচের দিকে আসছে না এবং বিভিন্ন ডিস্ট্রিক্টেও সংক্রমণ বাড়ছে। সুতরাং আমরা এই মুহূর্তে আমরা সবচেয়ে গুরুত্ব দিতে হবে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা যা আছে, চিকিৎসকরা সেগুলো সরকারের যথেষ্ট সাপোর্ট আছে করছে। সংক্রমণ কমানোর জন্য স্বাস্থ্যবিধি মানে যেটা প্রিভেনশন, এটা এই ক্ষেত্রে বেশি জোর দিতে হবে যাতে সংক্রমণ না হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায় আক্রান্তদের মধ্যে একদিনে আরও 1,955 জন সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে দেশে মোট সুস্থ হলেন 7,78,421 জন। মাহমুদুন নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চীন থেকে পাওয়া সিনোফার্মের 11 লাখ ডোজ টিকা সারা দেশে বিতরণ সম্পন্ন করেছে বেক্সিমকো ফার্মা। চীনের কাছ থেকে উপহার হিসাবে পাওয়া টিকা কোল্ড চেইন নিশ্চিত করে বিশেষ পরিবহন ব্যবস্থায় দেশের 63টি জেলায় পৌঁছে দেওয়া হয়েছে। শনিবার থেকে সরকার এই ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু করতে যাচ্ছে। বেক্সিমকো দেশব্যাপী কোভিশিল্ড ভ্যাকসিন বিতরণের পাশাপাশি চীন থেকে প্রাপ্ত ভ্যাকসিন পরিবহনে সহযোগিতার মাধ্যমে দেশে কোভিড-19 টিকাদান কর্মসূচিতে বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছে। কোপা আমেরিকায় পেরুকে 4-0 গোলে বিধ্বস্ত করেছে ব্রাজিল। 68 গোল নিয়ে সেলেসাওদের হয়ে এখন দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা নেইমার। এদিকে ছন্দে ফেরার মিশনে আর্জেন্টিনার চ্যালেঞ্জ উরুগুয়ে। সাফল্য পেতে আরও কৌশলে বদল আনছে আলবিসেলেস্তে। বিপরীতে চাপমুক্ত ফুটবল খেলার প্রত্যাশা লা সেলেস্তের। ম্যাচ শুরু কাল ভোর 6টায়। দলের প্রাণ মেসিও আর্জেন্টিনার ভাগ্য ফেরাতে ব্যর্থ। সবশেষ 3 ম্যাচে পাল্টেছে প্রতিপক্ষ, কিন্তু ভাগ্যরেখা আগের মতোই অপরিবর্তিত। প্রথম জয়ের খোঁজে থাকা আলবিসেলেস্তের চাপ বেড়েছে প্রতিপক্ষ উরুগুয়ে হওয়ায়। দল ছাপিয়ে আলোচনায় দুই বন্ধু মেসি সুয়ারেজের দ্বৈরথ। আর্জেন্টিনার ফ্রন্টলাইন যতটা ক্ষুরধার, ডিফেন্স ততটাই নড়বড়ে। ইনজুরিমুক্ত স্কোয়াড স্বস্তির হলেও আত্মবিশ্বাস ফেরাতে জয় চায় স্ক্যালোনি। পরিসংখ্যান আলবিসেলেস্তের অনুপ্রেরণা। উরুগুয়ের সাথে 189 দেখায় 87 ম্যাচে জয় আর্জেন্টিনার।
উরুগুয়ে কঠিন প্রতিপক্ষ। ম্যাচে সাফল্য পেতে সুয়ারেজ কাভানিকে শুরু থেকে বোতলবন্দি করতে হবে। রক্ষণ দুর্বলতা কাটিয়ে জয় ফেরার লক্ষ্য থাকবে। সময়টা ভালো যাচ্ছে না উরুগুয়েরও। চলতি বছরের 2 ম্যাচের ড্র, সাথে অস্বস্তি, স্কোরিং সমস্যা। তবে নিষেধাজ্ঞা কাটিয়ে কাভানির প্রত্যাবর্তন ফ্রন্টলাইনে শক্তি বাড়াবে লা সেলেস্তের। ফাইনাল না হলেও আর্জেন্টিনা উরুগুয়ের ডার্বি রোমাঞ্চ ছড়াবে। প্রতিপক্ষ দলে মেসির মতো ফুটবলার থাকলে আলাদা পরিকল্পনা করতে হয়। আমিও ব্যতিক্রম নই। জাতীয় দলে বন্ধু মেসি সুয়ারেজদের ভাগ্য যতটা ম্লান, নেইমারের ততটা বর্ণিল। সতীর্থদের উজ্জীবিত রাখতে শতভাগ সফল ব্রাজিলিয়ান পোস্টার বয়। ভেনেজুয়েলা ম্যাচের মতো পেরু পরীক্ষাতেও সপ্রতিভ নেইমার। জেসুস আলেক্সান্দ্রো রসায়নে জমজমাট শুরু ব্রাজিলের। মাঝে আলোটা নিজের দিকে রাখেন নেইমার। গোল করে আর এভারটনকে দিয়ে করিয়ে জানান দিলেন কেন তিনি সেরাদের সেরা। আর শেষ দিকে গোলের হালি পূর্ণ হয় রিচার্লিসনের নৈপুণ্যে। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইউরো চ্যাম্পিয়নশিপে ডি গ্রুপের দ্বিতীয় ম্যাচে নামছে ইংল্যান্ড। জয় ধরে রাখতে থ্রি লায়ন্সের অতিথি স্কটল্যান্ড। একই গ্রুপে রাত 10টায় প্রথম জয়ের খোঁজে ক্রোয়েশিয়া লড়বে চেক রিপাবলিকের বিপক্ষে। ইউরো জয়ের মিশনে শুরুটা দারুণ ইংল্যান্ডের, তবে পারফরমেন্স আশানুরূপ হয়নি থ্রি লায়ন্সের। স্কটল্যান্ডের বিপক্ষে আত্মবিশ্বাস বাড়িয়ে নেয়ার সুযোগ কেইন স্টার্লিংদের। টিপিআর এর বদলে জায়গা পেতে পারেন লুক শ। হ্যারি ম্যাগুয়েরকে নিয়ে আছে শঙ্কা। বিপরীতে ইংল্যান্ডের বিপক্ষে 22 বছরের আক্ষেপ ঘোচাতে চায় স্কটল্যান্ড। সবশেষ 4 দেখায় ইংল্যান্ডের দাপট। 1 ড্রয়ের বিপরীতে 3 জয় থ্রি লায়ন্সের। বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে প্রথম দিন। টানা বর্ষণে টসও হয়নি ভারত নিউজিল্যান্ড ম্যাচে। সাউদাম্পটনে আগে থেকেই ছিল বৃষ্টির পূর্বাভাস, সেটি বাগড়া বাঁধিয়েছে শুরু থেকেই। সকাল থেকে হওয়া গুড়ি গুড়ি বৃষ্টি সময়ের সঙ্গে তোপ বাড়িয়েছে। মধ্যাহ্নভোজের পর কিছুটা কমলেও আউটফিট ছিল খেলার অনুপযোগী। দিনে কয়েক ঘন্টা বাকি থাকলেও ম্যাচ অফিসিয়ালরা আগে ভাগেই পরিত্যক্ত ঘোষণা করেন। আবহাওয়ার পূর্বাভাস বলছে ফাইনালের দ্বিতীয় দিনেও হানা দিতে পারে বৃষ্টি। যদিও ইতিহাসের প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে একদিন রিজার্ভ ডে রাখা হয়েছে। এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব বা টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।